আমন্ত্রণ প্রাকৃতিক ও নিরাপদ জিরো ক্যাল নিবেদিত নির্বাচনী যাতে। আজকের পর্বে আমরা আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কথা হবে এখানকার শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে। সাথে থাকুন। আমরা এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অদ্ভুত সুন্দর পরিবেশে। কথা বলছি নির্বাচন নিয়ে। আজকের বিষয় হচ্ছে সত্য মিথ্যার বাজারে আমাদের ভোটের দাম কত? কেমন আছেন আপনারা সবাই? জি, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন? খুব ভালো আছি। আমি প্রথম প্রশ্নে চলে যাই। নির্বাচন এলে সত্যের প্রভাব বেশি থাকে নাকি মিথ্যার প্রভাব বেশি থাকে? সাধারণ মানুষ আসলে জানে না যে কার কি দায়িত্ব। তো দেখা যাচ্ছে নির্বাচনের সময় সত্য না মিথ্যার প্রভাব বেশি, মিথ্যার প্রভাব বেশি এই কারণে যে সেই প্রতিনিধিটা ওই কথাটাই বলে যে কথাটা মানুষ শুনতে চায়। আমি যদি বলতে চাই এখানে বারবার কেন এটা ঘটতেছে, জর্জ অরওয়েল একটা বই আছে 1984 বইটা। বইটাতে সুন্দর একটা কথা ছিল, "আন্ডার দ্য স্প্রেডিং বিগ চেestnut ট্রি, আই সোল্ড ইউ, ইউ সোল্ড মি।" সো এই 53 বছর ধরে আমরা এটাই করতেছি। আমি আপনার মাথায় বিক্রি করতেছি। তারপরে যখন অন্যান্য গুলো সুযোগ পাচ্ছে, ক্ষমতায় আসতেছে, তারাও সেইভাবে মাথায় বিক্রি করতেছে। এখন যেসব নেতারা আসলে সেই পর্যায়ে যায়, তারা অনেক সুন্দরভাবে মিথ্যা বলে আমাদের মাথাগুলো কিনে নিচ্ছে। যে কত ভালো মিথ্যা বলে মাথা কিনে নিতে পারে, এটাই বর্তমান বাংলাদেশের রাজনীতি। সো মানে বেসিক্যালি বাংলাদেশের রাজনীতিতে মাথা বিক্রি রাজনীতি চলতেছে। সেই ফার্স্ট টু লাস্ট। কথা দিয়ে কথা না রাখা, এটা আমাদের একটা প্রাচীন সংস্কৃতির মতো। এই সংস্কৃতি থেকে আসলে আমরা কবে বেরোতে পারবো I don't know, বাট আমরা হোপফুল যে আমরা যেন বেরিয়ে আসতে পারি। এটা উম যতই বলি এখানে একটা ক্ষমতার একটা ব্যাপার আছে। আমরা কত নাটকীয়ভাবে একটা মানুষের কাছে পৌঁছতে পারছি, সেটা বিশাল একটা ইফেক্ট ফেলে। আরেকটা ব্যাপার হচ্ছে যে জনগণ আসলে জানে না এবং হচ্ছে জানার তাদের সুযোগ নেই। আমরা যদি গ্রাম অঞ্চলে যাই, গ্রামীণ যেহেতু আমাদের বেশিরভাগ ভোটারই হচ্ছে গ্রামে থাকেন। তো তারা বেশিরভাগ দেখা যায় যে অর্ধশিক্ষিত অথবা হচ্ছে অশিক্ষিত। প্রত্যেক প্রার্থীর ইশতেহার পড়ার মতো সকল জনগণের সুযোগ সক্ষমতা নেই থাকে না। সবার। বোঝারও তো ক্ষমতা। বোঝার ক্ষমতাটাও থাকে না। আর আমাদের দেশের বেশিরভাগ জনগণই সংবিধান সম্পর্কেও সচেতন না। অর্থাৎ যে বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা আসলে জানি না। শিক্ষিত জনগণরাও যে খুব বেশি সচেতন তা না। আমাদের বরঞ্চ শিক্ষিত জনগণদেরকে আত্মসচেতন হওয়া উচিত। কিন্তু আমাদের হচ্ছে যে ফোকাসটা হওয়া উচিত প্রান্তিক পর্যায়ের মানুষের উপর। এই নির্বাচনের ক্ষেত্রে সত্য মিথ্যার আসলে আমরা সত্য মিথ্যাটা যাচাই করব কিভাবে বা করা উচিত কিভাবে আসলে? মেম্বার অফ পার্লামেন্টের যে ইলেকশনটা হচ্ছে, একজন এমপির কি কাজ? পলিসি মেকিং এর কাজ। কিন্তু ইশতেহারে তিনি কি দিচ্ছেন? জনকল্যাণমূলক কাজ। এখন জনকল্যাণমূলক কাজের জন্য আসলে তো আমার স্থানীয় সরকার আছে। আমাদের পৌরসভা আছে, আমাদের উপজেলা আছে, জেলা পরিষদ আছে, চেয়ারম্যান মেম্বার সবাই আছে। তো এমপিকে কেন আসলে জনকল্যাণমূলক কাজ করতে হবে? তাদের ব্যক্তিগত আচরণ, তাদের চারিত্রিক গঠন, তাদের নৈতিকতা এগুলো বোধহয় আমাদের খেয়াল রাখা উচিত। কারণ এগুলো সাধারণ জনগণের পক্ষেও খেয়াল রাখা সম্ভব। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে নৈতিক স্বচ্ছ মানুষদেরকে একটু প্রাধান্য দেওয়া উচিত। আর এটা আমাদের দেখতে হবে যে কারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন। আমাদের এখন একটা সময় আসছে, আগামীতে নির্বাচন। আশা করি আমরা হচ্ছে যে নৈতিক স্বচ্ছ মানুষগুলোকে বের করে আনতে পারবো। আমি যাকে ভোট দিব সেটার সিদ্ধান্তটা যাতে ১ সপ্তাহ কিংবা ১ দিনের না হয় বা ১ মুহূর্তের না হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে জনগণ আরো সেটা খুশি হয় যে কমিউনিকেট কিভাবে করছে। দেখা যাচ্ছে গ্রাম্য ভাষায় তার আঞ্চলিক ভাষায় কিছু একটা বলছে, আমি খুশি হয়ে গেল। এই জায়গায় একটা টিউবওয়েল করে দেবো, সে অনেক খুশি হয়ে গেছে। এই পর্যন্তই। কিন্তু আমাদের আসলে রোলগুলো নিয়ে আরো জানাতে হবে। আসলে স্থানীয় সরকার যেটা ও বলল বা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদের কার কি কাজ, একটা মেম্বার অফ পার্লামেন্টের কি কাজ, এই বিষয়ে আরেকটু আমাদের ক্যাম্পেইন করতে হবে। নির্বাচনের পূর্বে আমাদেরকে যত রস দেখানো হয়, নির্বাচনের পরে সেই রসটা যে আমরা পাচ্ছি না বা যেই মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে সেটা মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে নির্বাচনের পরে। এটা জনগণ তো দেখতে পায় যে হ্যাঁ, এটা হচ্ছে। তো সেই জায়গায় জবাবদিহিতার জায়গা তৈরি করা এটা গুরুত্বপূর্ণ। যে আমি যাকে নির্বাচিত করলাম, সে তো আমার জন্য কাজ করবে জন্যই তাকে নির্বাচিত করেছি। এবং সে যে আসলে আমার নেতা না, সে আমার হচ্ছে সেবক এবং সে যে হচ্ছে জনগণের কাছে দায়বদ্ধ এবং তার কি কাজ এগুলো হচ্ছে আমাদের গ্রামীণ পর্যায়ে বিশেষ করে শহরে অঞ্চলে যারা থাকেন তারা মেক্সিমামই শিক্ষিত হন। আর গ্রামীণ অঞ্চলগুলো এগুলোতে বেশি প্রচারণা দরকার। আমি মনে করি যে ইন্টারিম যে সরকার আছেন তারা এই কাজটা করতে পারেন। আচ্ছা, প্রথম ভোটার হিসেবে হ্যাঁ, আপনারা সত্য মিথ্যাকে কিভাবে যাচাই করবেন ভোট দেওয়ার সময়? এই ক্ষেত্রে তার নৈতিক স্বচ্ছতার জায়গা, তার যোগ্যতা এবং পাশাপাশি তার দলের কাছে বা সে যদি কোনো দলীয় ব্যক্তি হয়, তার দলের কাছে যেন বিপরীত দলের মানুষগুলো হচ্ছে যে নিরাপত্তা বোধ করেন। আমার ক্ষেত্রে কি হবে? আমি যদি এমন কাউকে নাই দেখি, আমি হয়তো ভোট দিতেই যাব না। এটাও হইতে পারে আমার এক ধরনের নীরব প্রতিবাদ। আমি একজন বাস্তববাদী মানুষ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আশেপাশে আসলে সৎ, নিষ্ঠাবান এবং যোগ্য কাউকে যদি না পাই,
আর এখানে না ভোটের অপশনটা থাকা উচিত। আমার ক্ষেত্রে আমি চাইবো যে আম, দলের থেকে ব্যক্তিকে প্রাধান্য দিতে, যাতে তার পার্সোনালিটি কেমন, সে আদৌ হচ্ছে জনবান্ধব হবে কিনা। ভোট পরবর্তী কেমন বাংলাদেশ দেখতে চান? আপনাদের প্রত্যাশা কি? নয়া বাংলাদেশ যদি বিনির্মাণ করতে হয় তাহলে হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। নির্বাচন পরবর্তী বাংলাদেশ আমি মালয়েশিয়া সিঙ্গাপুর দেখতে চাই না, কারণ এরা খুবই অমূলক ভ্রান্ত ধারণা। সো এমন বাংলাদেশ চাই যেখানে আমরা ভার্সিটি থেকে বা একটা সার্টিফিকেট নিয়ে বের হওয়ার পরপরই যেন চাকরি বা এই ধরনের কর্মসংস্থান পাই। সেই ক্ষেত্রে আমাদের যেন মাথা ধরা না লাগে। সবাই তো হচ্ছে যে উচ্চবিত্তের কথা বলে, মধ্যবিত্তের কথা বলে। আমি চাই যে এই প্রান্তিক পর্যায়ের মানুষগুলোর কথা ভাবা হোক। শিক্ষা খাতে যেন বাজেটটা বেশি থাকে, কারণ আসলে দেশটাকে ভবিষ্যতে চালাবে কারা? শিক্ষার্থীরা। শাসন ক্ষমতাতেও যাবে শিক্ষার্থীরা। আজকের শিক্ষার্থী ভবিষ্যতে তারা জনগণের পক্ষে কাজ করবে। তো তাদের আসলে সঠিক শিক্ষায় শিক্ষিত হওয়াটা অতি গুরুত্বপূর্ণ। সামগ্রিকভাবে আমার প্রত্যাশা এটাই যে সকলের যেন সমান সুযোগ সুবিধা থাকে, সকলে কেউ যেন একটা পার্টিকুলার ইকোনমিক সোসাইটি যেন অনেক আগায় না যায় আর বাকিগুলো পেছনে। প্রথমতই আমি যেটা চাই, আমি হচ্ছে আমার নিরাপত্তা চাই। আমি চাই যে বাংলাদেশে কোনো অস্বাভাবিক মৃত্যু হবে না। আমি শ্রমের মূল্য চাই। আমি একজন কৃষকের সন্তান। আমার বাবার যেন হচ্ছে যে কোনো পণ্য উৎপাদন করার পর সেটা মাঠে ফেলে না দিতে হয়। আর আমি চাই যে আমার যে বন্ধুটা শহরে থাকে তার যেন অধিক দামে কোনো পণ্য কিনে না খেতে হয়। এই ক্ষেত্রে যে সিন্ডিকেট আছে সেটা ভেঙে দিতে হবে অবশ্যই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো ভালো কথা এসেছে আপনাদের কাছ থেকে। আমরা এখন কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্বের দায়িত্বে যারা আছেন তাদের সাথে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকের নির্বাচনী চার পর্বের বিষয়টা হচ্ছে আমাদের নির্বাচনে সত্য এবং মিথ্যার যে প্রভাব। তো প্রথম যে প্রশ্নটা হচ্ছে যে আমাদের বিগত যে বাংলাদেশের 53 বছরের যে নির্বাচনের সংস্কৃতি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সত্য এবং মিথ্যার একটা বিশাল বেশ চাপ আমরা দেখতে পাই। তো এই যে এখানে কোনটার প্রভাব বেশি এবং কেন? এটা নিয়ে যদি একটু বলেন। আমরা যেকোনো জিনিস আসলে দেখি দলীয় ফ্রেমিং থেকে। আমাদের দলের জন্য যেটা ভালো সেটা সাধারণ মানুষের জন্য ভালো হোক কিংবা খারাপ হোক সেটা আমার জন্য কিছু আসে যায় না। নির্বাচনের প্রচারণায় বিভিন্ন ধরনের আমেজ তো থাকে, আমরা জানি। তো সেক্ষেত্রে মাঝে মাঝে দেখি আমরা মিথ্যার প্রভাবটা অনেক বেশি থাকে। আমার মনে ব্যক্তিগত যেটা ভাবনা, ওইটা হচ্ছে সত্যির প্রভাবটা আপাতত কমই থাকে। এখানে নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে যে মিথ্যাটা স্ট্যান্ড হয় বেশি, মানে ওটার প্রভাবটা একটু বেশি। প্রভাবটা অনেক বেশি। রাষ্ট্র তখনই আমার মনে হয় রাষ্ট্র তখনই সঠিক পথে যাবে যখন নাগরিক কিংবা মানুষ হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো, মানুষ হিসেবে আমরা সুনাগরিক হতে পারবো। এই জায়গা থেকে আমার মনে হয় সবগুলো দলকে সমানভাবে এগিয়ে আসা উচিত এই নির্বাচনটাকে ফলপ্রসূ করবার জন্য, এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আছে এই আশা আকাঙ্ক্ষার প্রতিফলনকে সকলে প্রতিষ্ঠিত করবার জন্য একযোগে করার জন্য সকলের একসাথে কাজ করা উচিত। যেহেতু হচ্ছে আমরা আসলে আমাদের মধ্যে গণতন্ত্রের প্র্যাকটিস নাই বললেই চলে। আমরা বলি যে আমরা গণতন্ত্র চাই, কিন্তু এখানকার গণতন্ত্র চর্চার মধ্যে যে বড় রাজনৈতিক দল বলি বা গোষ্ঠী যারা আছে, যাদের আসলে এই প্র্যাকটিসটা চালু করা উচিত, তাদের মধ্যে আসলে এই প্র্যাকটিসগুলো আমরা দেখতে পাই না। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গা অনেক, যেহেতু আমরা একটা কি বলা যায় যে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের নির্বাচনটা পাচ্ছি, ত্রয়োদশ জাতীয় নির্বাচন। তো আমি এক্সপেক্ট করব যে আসলে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্ররা যেভাবে যোগ্য এবং সৎ আদর্শ প্রতিনিধিদেরকে বেছে নিতে পেরেছে, জাতীয় নির্বাচনেও একই হবে। আমাদের রাজনৈতিক যে দলগুলো রয়েছে, বড় বড় দল, তারা কিন্তু এখনো সেই জনগণের যে পালস সেটা মনে হয় তারা ধরতে পারেনি। কারণ তারা এখনো সেই মিথ্যা রাজনীতির উপর ভর করে মনে করছে নির্বাচনী যে বৈতরণী সেটা পার করবে। আমরা জানি এটা ভুল হচ্ছে, মিথ্যা, কিন্তু বাংলাদেশের জনগণ তারপরে হচ্ছে ওইটাকে গ্রহণ করে নিচ্ছে, অথবা বেশি জনবহুল মানুষ হচ্ছে ওইটাকে সমর্থন করছে, সমর্থন দিচ্ছে, যার ফলে হচ্ছে ওইটাকে গ্রহণ করছে মানুষ। বরাবরের মতো আমরা আসলে এখনো কি আশঙ্কার মধ্যে দিয়ে আছি, কারণ আমরা দেখতেছি ক্ষমতার যারা আছে, রাষ্ট্রযন্ত্র যারা নিয়ন্ত্রণ করে, তারা যদি না চায় কখনো হচ্ছে আমার মৌলিক অধিকার পূরণ হবে না। এই জায়গায় আমরা বিগত সময়ে একমত হয়েছে, যেমন ফ্যাসিস্ট আওয়ামীদের বিরুদ্ধে আমরা একমত হয়ে এক সারিতে এসে আন্দোলন করেছি, কিন্তু এটা কখন হয়েছে? যখন দেয়ালে সবার পিঠ থেকে গেছে তখন। আবার যখন স্বার্থের প্রশ্ন আসে তখন আমরা আবার নিজেদের স্বার্থের জায়গায় চলে যাই। তো এই জায়গা থেকে আমাদের উত্তরণ কিভাবে ঘটবে? এই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটাবার জন্য আমি একটা মাত্র পন্থা দেখি, সেটা হলো যে যারা রাজনীতি করবে তাদেরকে নৈতিক মান উত্তীর্ণ হতে হবে। রাজনৈতিক যে দলগুলো রয়েছে, সেটা আমাদের বিএনপি হোক কিংবা জামাত হোক, আপনারা আপনাদের সাময়িক চিন্তা না করে
দলগত স্বার্থ চিন্তা না করি সামগ্রিকভাবে দেশ যেন একটা অসিলা সুদূর প্রসারে আমাদের যে একটা যার জন্য আমরা আবু সাইদ মুগ্ধ আসিম রক্ত দিয়েছে সেই গণতান্ত্রিক বাংলাদেশ যেন আমরা দেখতে পাই। এই যে নির্বাচনের পরে যে বাংলাদেশ আসবে সেই বাংলাদেশ বিনির্মাণে আপনারা প্রত্যেকে আপনাদের অবস্থান থেকে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন খুব ছোট্ট করে বলবেন। আমরা ভবিষ্যতে এমনভাবে প্রস্তুতি নিচ্ছি যাতে অহিংস এবং শান্তিপূর্ণ কোনো ধরনের সহিংসতা, কোনো দল মত এবং কোনো জাতিগোষ্ঠীর প্রতি যাতে কোনো ধরনের সহিংস আচরণ না করে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, পুরো বাংলাদেশ যাতে একটা নিরাপদ অবস্থানে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করে, এরকম একটা বাংলাদেশ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রতি পরম সহিষ্ণুতা এবং মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ সহ যত ধরনের আমাদের যে সাংস্কৃতিক থেকে শুরু করে যে কর্মকাণ্ডগুলো আছে সবাইকে সব ধরনের সুযোগ দেওয়ার প্রেক্ষিতে আমি একজন ওই ধরনের নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে গড়ে উঠতে চাই। নিজের জায়গা বলতে ধরেন আমি যখন কাজ করব, এটা তো কাজটা হচ্ছে ব্যক্তির না, অবশ্যই হচ্ছে দেশের জন্য। সেই জায়গায় হচ্ছে নিজেকে সৎ রাখা। পৃথিবী বা দেশকে পরিবর্তন করতে চাইলে প্রথমে হচ্ছে নিজেকে পরিবর্তন করতে হবে। তার জন্য আমি অবশ্যই নিজেকে একজন সৎ, আদর্শ এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। কেউ যদি ফেসিস্ট হয়ে যেতে চায়, কেউ যদি দুর্নীতি করে, অন্যায় করে, নাগরিকের যে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কথা বলি, সেই অধিকার যদি তারা হরণ করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো, রাস্তায় নামবো। বাংলাদেশের স্বার্থে, দেশের জনগণের অধিকারের স্বার্থে সকল দল মত নির্বিশেষে সকলকে একসাথে নিয়ে কাজ করার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা আমাদের দেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই অভ্যুত্থান করেছিলাম, আগামীতেও আমাদের দেশের জনগণের অধিকার এবং আমাদের দেশের সার্বভৌম এবং আমাদের দেশের স্বার্থে আমরা আগামীতেও সজাগ থাকব। একসাথে একটা অন্যরকম বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো, সেভাবে আমরা কাজ করে যেতে চাই। আপনার সবাইকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রামে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এবং কথা বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে। কেমন আছেন আপনারা? ভালো আছে। আমাদের আজকের পর্বের নাম হলো নির্বাচনের সত্য মিথ্যা। দেখা যায় নির্বাচনের সময় সত্যের প্রভাব থাকে অনেক সময়, কিন্তু মিথ্যার প্রভাবও থাকে। আপনাদের কোনটা মনে হয়, সত্যের প্রভাব বেশি নাকি মিথ্যার প্রভাব বেশি? বাংলাদেশের নির্বাচনের যে কালচার, সেই নির্বাচনের কালচারে আমরা দীর্ঘদিন ধরে আমরা যেটা দেখছি, সত্য মিথ্যার একটা মিশ্রণ থাকে। আর জনগণ চাই যে কে কত বেশি চমকপ্রদ কথা বলছেন। তো সেই জন্য জনগণের উপর টার্গেট রেখে তারা অনেকগুলো মিথ্যার আশ্রয় নেয়। সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দেওয়া হয় এবং তিলকে তাল করে এমনভাবে এটা উপস্থাপন করা হয়, ভোটাররা এটাতে প্রলুব্ধ হয়, আকর্ষিত হয়। যেহেতু আমাদের ম্যাক্সিমাম ভোটাররা সচেতন না, আমি অশিক্ষিত বলবো না, সচেতন না, ফলে দেখা যাবে যে অনেক চমকদার মিথ্যাকে সত্য ভেবে নিছে এবং সেটা প্রচার করতেছে। সে জানে না যে এটা মিথ্যা। সত্য মিথ্যার এই দোলাচল এটা আসলে সব সময় দেখা যাচ্ছে। যখনই যে সরকার এসেছে তার আগে নির্বাচনী প্রচারণার সময় আমরা সবসময় দেখেছি। আমরা জানি যে পলিটিক্স শব্দটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, মানে সিনোনিমাস হচ্ছে পাওয়ার। পাওয়ার অ্যাক্সেস করার জন্য আসলে সবাই চায় যে জনগণকে তাদের কক্ষিগত করে রাখতে। এই মিথ্যার আশ্রয়টা কেন নেয়, এটার জন্য আমি মনে করি যে আমি একজন সিটিজেন হিসেবে আমিও দায়ী। আমি জানি যে একজন নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে যে আমাদের লিমিটেড রিসোর্স এবং সব কিছু মিলে উনি এই দাবিটা পূরণ করতে পারবে না। আর এটা পুরোটা হচ্ছে রাষ্ট্রের একটা পলিসি মেকিংয়ের ব্যাপার থাকে। অনেক নির্বাচনী ইশতেহারে যেগুলো দেয়, সেগুলো কিন্তু জনগণকে খুশি করার জন্য তারা যেটা করে সেটা হচ্ছে যে নির্বাচনের ইশতেহার না হয়ে এটাকে ভোটের ইশতেহার বলা যেতে পারে। কারণ ওনারা নিজের পক্ষে ভোট আনার জন্য অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা কথা বলে জনগণকে আকর্ষিত করবার জন্য এটা নিয়ে আসে। আমি মনে করি যে নানান পর্যায়ে আমাদের গণমাধ্যম সাক্ষরতা, সোশ্যাল মিডিয়ার সাক্ষরতা তৈরি করা দরকার। বিশেষভাবে নির্বাচনকে ঘিরে এখানে ইলেকশন কমিশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমাদের ভোটার এডুকেশনের ক্ষেত্রে। তো বিশেষভাবে এই সত্য মিথ্যার ফারাককে বুঝিয়ে দেওয়ার জন্য, ধরিয়ে দেওয়ার জন্য এই যে নতুন প্রজন্ম যারা এবারের অভ্যুত্থানের সবচেয়ে বড় সক্রিয় শক্তি ছিল, তাদের কাছে আপনারা কিরকম প্রত্যাশা দেখতে পাচ্ছেন আগামী নির্বাচনে? তারা কতটুকু প্রভাব বিস্তার করতে পারবে সত্য মিথ্যার এই বাছাইয়ে? আমাদের প্রত্যাশা হচ্ছে যে যেই ইউনিটি নিয়ে তারা মাঠে নেমেছিল, জাতীয় ঐক্যের প্রশ্নে, জাতীয় ইস্যুর প্রশ্নে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং তাদের ভুলের কারণে যেন জনগণ আবার বিভ্রান্ত না হয়। এই যে তাদের ভিতরে একটা যে দেশপ্রেম,
নিজ দ্বারা শাসিত হওয়ার যে একটা আকাঙ্ক্ষা, এটা যাতে তারা কি বলে হতাশ না হয়, পলিটিক্সের থেকে বিমুখ না হয়, আই হেট পলিটিক্স আবার যাতে ফেরত না যায়, তারা যাতে পলিটিক্সে থাকে, তারা পলিটিক্সে থাকে, পুরাতন যারা পলিটিশিয়ান তাদেরকে যাতে চাপের উপর রাখে, এইটাই হলো আমাদের প্রত্যাশা। নির্বাচন পরবর্তী কেমন বাংলাদেশ চাই? বাংলাদেশের কোনো কল্যাণই হবে না যদি যারা শাসক তাদের ভিতরে কোনো পরিবর্তন না আসে। আমি বলতে চাই যে গণতন্ত্রের পাহারাদার হিসেবে যদি গণমাধ্যমকে ঠিকমতো কাজ করতে দেয়া হয় ভেতর এবং বাইরে থেকে, আমি মনে করি যে আগামীর বাংলাদেশ অনেক সুন্দর হবে। কারণ গণমাধ্যম ভেতর থেকে, গণমাধ্যমে যে কুশীলব যারা আছেন, যারা গণমাধ্যম পরিচালনার সাথে যুক্ত, তাদেরকে যেমন ঠিক হতে হবে, বাইরে থেকে রাষ্ট্রযন্ত্রকে গণমাধ্যমের উপর খবরদারিটা বন্ধ করতে হবে। তাইলে দুভাবে যদি হয়, গণমাধ্যম যদি সত্যিকারে ভাবে কাজ করতে পারে, গণতন্ত্র এবং আগামীর বাংলাদেশ অনেক ঠিক হয়ে যাবে। আমি চাই গণমাধ্যম ঠিক হোক গণতন্ত্রের জন্য, আগামীর বাংলাদেশের জন্য। এটি মিডিয়া টিডিয়ার বাহিরে সবচেয়ে পদক্ষেপটা নিতে হবে রাজনৈতিক দলগুলো। আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা আমাদেরকে যেভাবে শিক্ষায় শিক্ষিত করবে, রাজনৈতিক সোশ্যালাইজেশন সেরকম হবে, সেভাবেই কিন্তু আমরা কাজ করতে হবে। একটা দুষ্ট জাতিকে আপনি ঠিক করতে গেলে আপনার একটু কি লাগবে? সময় লাগবে। নির্বাচন পরবর্তী আমি এমন বাংলাদেশই প্রত্যাশা করব যেখানে আসলে বৈষম্য থাকবে না। আ আমাদের সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমাদের গণমাধ্যম হবে উন্মুক্ত। যদিও এখন সোশ্যাল মিডিয়ার অনেক দৌরত্ব। সবকিছুকে ছাপিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, যেখানে জনগণের জন্যই সবকিছু হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ আলোচনা। খুব দুর্দান্ত কিছু মানে বিষয় আমরা জানতে পেরেছি। আমরা আশা করি আমাদের সবার যে চাওয়া যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং একটা শান্তিময় বাংলাদেশ, সেটা যেন আমরা পাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিথ্যা যত শক্তিশালী হয়, সত্য তত প্রয়োজনীয় হয়ে ওঠে। তাই আর মিথ্যার চমকে ভুল নয়। এই নির্বাচনে সত্যই হোক আমাদের সিদ্ধান্ত। প্রাকৃতিক ও নিরাপদ জিরো ক্যাল নিবেদিত নির্বাচনী চা থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। চ্যানেল 24 এর সাথে থাকুন।